মন্দারমণি থেকে রাত 2টোর সময় যখন একটা ড্রাইভার গেস্ট নামিয়ে ফিরছিল, তখন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার ফোন সাইলেন্ট হয়ে যায় আর ফোনের নেটওয়ার্কটা কয়েক সেকেন্ডের মধ্যে যেন কোথায় চলে যায়। এবং উনি তখন অনুভব করলেন যে ওনার গাড়ির যে সিট বেল্টটা হঠাৎ করে যেন লুজ হয়ে গেল এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং ওই সময়টা তিনি লক্ষ্য করলেন যে গাড়ির পেছনে কেউ দাঁড়িয়ে নেই এবং উনি এতটা ভয় পেয়ে গিয়েছিলেন যে গাড়িটা নিয়ে উনি সোজা রাস্তা ধরে বেরিয়ে যান এবং তারপরে উনি উনার এই অভিজ্ঞতার কথা সবাইকে বলেন। আজকে এরকমই মন্দারমণির একটা সত্যি ভৌতিক ঘটনা আমি ভূত টাইম চ্যানেলের সমস্ত দর্শকদেরকে বলতে চাই। ঘটনাটা ছিল 2024 সালের ঠিক বর্ষাকালের সময়ের এই ঘটনা এবং এখানে মন্দারমণির একটা সি ফেসিং লাক্সারি রিসর্টের কথা বলা হয়েছে এবং ওখানকার এই ঘটনাটা আমি সবাইকে কিন্তু বলতে চাই। কলকাতার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার নাম ছিল অরিজিৎ ব্যানার্জি, তো উনি উনার ছুটি কাটানোর জন্য একাই গিয়েছিলেন মন্দারমণিতে 2 দিনের জন্য। অরিজিৎ যে জায়গাটাতে ছিল সেটা মন্দারমণিরই একটা লো বাজেট একটা রিসর্ট এবং এটা মেন বিচ রোড থেকে একটু ভেতরের দিকে। আর ওখানে চারপাশে ফাঁকা জমি রয়েছে, ঝাউ গাছ আর একটা পরিত্যক্ত কংক্রিটের একটা স্ট্রাকচার রয়েছে। লোকাল ড্রাইভাররা তাকে নামানোর সময়তেই বলেছিল যে রাতে কখনো ওখানে একা থাকবে না, আর এইখানে ফোনও নাকি মাঝে মাঝে কাজ করে না। তবে অরিজিৎ এই বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়নি। প্রথম রাতটা মোটামুটি স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু তার পরের রাত্রি থেকেই যত রকম অস্বাভাবিক ঘটনা হতে থাকে। পরের রাতে ঠিক 1:40 হবে এরকম টাইমে হঠাৎ অরিজিতের ঘুমটা ভেঙে যায়, কারণ তার মনে হয় যে দরজার বাইরে যেন কেউ একটা দাঁড়িয়ে ছিল এবং কোনো রকম ডাকাডাকি নয়, কোনো শব্দ নেই, শুধুমাত্র একটা প্রেজেন্স বা একটা আবির্ভাব যেন মনে হচ্ছে যে দরজার কাছে কেউ আছে। তখন সে পিহোল দিয়ে দেখে, মানে দরজার ওই ফুটো দিয়ে দেখে যে বাইরে কেউ আছে কিনা, কিন্তু সে কাউকে দেখতে পায় না। আর হঠাৎ করে তখন ঠিক মনে হয় যে দরজার ঠিক বাইরের দিকে একটা ভেজা পায়ের ছাপ রয়েছে, যেটা ওই ফুটো দিয়ে দেখার সময় ওর মনে হয়। তখনও কিন্তু বৃষ্টি হয়নি, বর্ষাকাল, অথচ ওই সময়টাতে কোনো বৃষ্টি তখনও পড়েনি। পরের দিন বিকেলবেলাতে অরিজিৎ যখন বিচের ধারে একা বসে একটা মাঝবয়সী জেলের সাথে গল্প করছিল, তখন ওই মাঝবয়সী জেলে হঠাৎ করে অরিজিৎকে বলে যে কাল রাতে না হাওয়াটা যেন একটা ভুল দিক থেকে বইছিল। তখন অরিজিৎ জিজ্ঞাসা করে মানে? তখন ওই মাঝবয়সী জেলে উত্তর দেয়, যখন লোক নিজের মতন থাকে, একা থাকে, তখনই যেন ওই হাওয়াটা তার সাথে একটা কথা বলতে চায়। এটা বলেই মাঝবয়সী জেলেটা একেবারেই চুপ করে যায়। ওই দিনই রাতের দিকে প্রায় 2:15 হবে, অরিজিৎ তার ফোনে রিলস দেখছিল। হঠাৎ করে দেখলো তার ফোনের নেটওয়ার্কটা যেন কোথায় চলে গেল। আর ঠিক তখনই, ঠিক যেই মুহূর্তে ফোনে নেটওয়ার্কটা চলে যায়, ঠিক সেই মুহূর্তেই অরিজিতের মনে হয় যে তার রুমের দরজার পাশ দিয়ে যেন কেউ হেঁটে চলে গেল। একটা খালি পায়ের শব্দ, ধীরে ধীরে যেন কেউ পা ফেললে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। তখন রাত ওই 2:15 বাজে। অরিজিৎ ভয়ে দরজা খুলতে যায়নি, কিন্তু এই ভয়ানক ব্যাপারটা এমনটাই তার মনে সাড়া দেয়, প্রচণ্ড ভয় পেয়ে যায় অরিজিৎ। এরপর তার ঘরের যে বাথরুম রয়েছে, ওই বাথরুমের দরজার ভেতর থেকে যেন একটা কোনো ধাক্কা ওর কানে আসে এবং বাথরুমের দরজার পাশে যে একটা আয়না রয়েছে, ওই আয়নার উপরে হালকা করে করে যেন তখন একটা হাতের ছাপ ফুটে উঠছে। কোনো রকম চিৎকার নেই, কোনো কথা নয়। অরিজিৎ এই জিনিসগুলো দেখে প্রচণ্ড ভয় খেয়ে যায় এবং অরিজিতের পুরো শরীরটা যেন একবারে ঠান্ডা হয়ে যায়। আর এই মোমেন্টটার সময়সীমা ছিল প্রায় 1 মিনিট, তারপরে যেন সব কিছু থেমে যায়। এরপর অরিজিৎ পরের দিন সকালবেলা 6টার সময় বেরিয়ে আসে রিসর্ট থেকে এবং বেরিয়ে এসে অরিজিৎ রিসর্টের একটা কেয়ারটেকারকে সব ঘটনাগুলো বলে, আগের দিন রাতের বেলা কি হয়েছিল আর তার আগের রাতের বেলা কি হয়েছিল। কেয়ারটেকার
এইগুলো শোনার পরেও যেন কোনো অবাক হয় না, বা এমনভাবে উনি রিয়্যাক্ট করেন যে এটা খুবই নর্মাল। এবং এটা উনি বলেও দেন এই কেয়ারটেকারটা যে এই সিজনে তো এগুলো খুবই নর্মাল। অরিজিৎ জিজ্ঞাসা করে এগুলো নর্মাল? তখন কেয়ারটেকারটা বলে লোকে যারা যারাই এখানে একা থাকে তাদের সঙ্গে সঙ্গেই এটা প্রায় হয়। অরিজিৎ এটা শোনার পরেই ওই দিনই মন্দারমণি ছেড়ে চলে যায়। আর এই ঘটনার রাতে তার ফোনে রাত 2:14 সময়ের 3টে ব্ল্যাঙ্ক অডিও ফাইল ওর ফোনে হোয়াটসঅ্যাপে আসে একটা আননোন নাম্বার থেকে অরিজিতের ফোনে, যেগুলো ও নিজেও রেকর্ড করেনি। আর এটার ব্যাখ্যা সে আজও অবধি পায়নি। মন্দারমণি ছাড়ার পরেও এই ঘটনাটা যেন অরিজিতের মাথা থেকে যায়নি। এই যে ব্ল্যাঙ্ক অডিও ফাইল, যেটা ওই দিন রাতের বেলাতে অরিজিতের হোয়াটসঅ্যাপে আসে একটা আননোন নাম্বার থেকে, ওই ব্ল্যাঙ্ক অডিও ফাইলগুলোর সময় স্ট্যাম্প বারবার চোখে পড়ছিল যে 2:14 সময় টাইম, মানে রাত 2:14 সময়তেই ওই অডিও ফাইলগুলো ওর ফোনে হোয়াটসঅ্যাপে আসে, যেদিন রাতের বেলা ও মন্দারমণি ছেড়ে বেরিয়ে আসে। ঠিক যে সময়টাতে ওই বাথরুমের দরজাতে ধাক্কা খাচ্ছিল, ঠিক তখনও ওই 2:14 তখন ঘড়িতে বেজেছিল। তখনই অরিজিৎ সিদ্ধান্ত নেয় যে ও আরেকবার মন্দারমণি গিয়ে ওই কেয়ারটেকারটার সাথে ভালো করে কথা বলবে। ঠিক 2 সপ্তাহ পরে অরিজিৎ আবার মন্দারমণি যায়। এবার সে ওখানে আর রাতে থাকে না, শুধু কথা বলার জন্য ওখানে যায়। তখন ওখানে একজন কেয়ারটেকার ছিল, তার নাম ছিল সুশান্ত। এই সুশান্তর বয়স কিন্তু অনেকটাই, প্রায় 60-62 বছর বয়স হবে, কিন্তু উনি খুব কম কথা বলে। অরিজিৎ ওনাকে সরাসরি জিজ্ঞাসা করে যে এই এরিয়াগুলোতে আগে কি ছিল। সুশান্ত প্রথমে এড়িয়ে যায়, তারপর বলে এই জায়গাটাতে আগে কোনো রিসর্ট ছিলই না, এখানে একটা টেম্পোরারি লেবার ক্যাম্প ছিল, যারা একটা স্টাফ কোয়ার্টার তৈরি করার জন্য একটা কংক্রিটের স্ট্রাকচার তৈরি করছিল, যে কংক্রিটের স্ট্রাকচারটা আজও অবধি ওখানে রয়েছে। এবার পরে জানা যায় যে ওখানে নাকি কাজ করতে করতে একটা ওয়ার্কার মারা যায়, এবং শুধু মারা যায় নয়, উনি ওখান থেকে পুরোপুরি অদৃশ্য বা গায়েব হয়ে যায়। সেটা পুলিশ ফাইলেও এখনও ওটা মিসিং হয়ে রেকর্ড করা আছে। ওই অবস্থাতেই ওই কংক্রিটের স্ট্রাকচারটা রেখে দেওয়া হয়। পরে ওই কংক্রিটের স্ট্রাকচারের উপরেই কিন্তু পুনরায় রিসর্ট, এই আজকের নতুন রিসর্টটা ওর উপরে তৈরি করা হয়। এটা ছিল মেন ঘটনা, যেটা কেয়ারটেকারটা অরিজিৎকে সম্পূর্ণভাবে খুলে বলে। তারপর থেকে ওই স্টাফ কোয়ার্টারের যে তৈরি হওয়ার কথা ছিল, যেটা হয়নি, পরে ওটার উপরেই একটা রিসর্ট তৈরি হয়ে যায়। ওই দিন থেকেই, ওই ঘটনার পর থেকে পুরো আশেপাশের এলাকাটা পুরো নিস্তব্ধ হয়ে যায়। এবং ওই জায়গাটাতে পরে অরিজিৎ জানতে পারে যে ওই ইনকমপ্লিট যে স্ট্রাকচারটা ছিল, যেটার উপরে পরে রিসর্ট তৈরি হয় আজকে, ওইখানে প্রায়শই নেটওয়ার্ক ড্রপ করে, এবং লোকাল ড্রাইভাররা প্রায় বলে যে ওই দিকে গেলেই ফোনে নেটওয়ার্কটা চলে যায়, এবং বর্ষাকালে এটা খুবই হয়। এরপর অরিজিৎ ওই কেয়ারটেকার সুশান্তকে ওর ফোনে হোয়াটসঅ্যাপে আসা ব্ল্যাঙ্ক অডিও ফাইলগুলোর কথা বলে। সুশান্ত অবাক হয় না, সুশান্ত শুধু কিছুই ব্যাখ্যা না দিতে পেরে একদমভাবে নীরব থেকে যায়, যেন সুশান্তের কাছে কোনো উত্তর নেই। যখন অরিজিৎ সুশান্তকে জিজ্ঞাসা করে যে আপনি তো এত বছর ধরে এখানে আছেন, আপনি কি কোনোদিন কোনো কিছু শোনেননি এই ধরনের আওয়াজগুলো? তখন সুশান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে যে রাতে যদি হাওয়াটা একদম বন্ধ থাকে আর সমুদ্র যদি চুপ থাকে, তখনই এগুলো আমার কানে আসে। এই কথাটা শোনার পর অরিজিৎ পুরোপুরি চুপ করে যায়, আর কিছু বলে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, আর কোনো অফিসিয়াল রেকর্ড নেই। এর আগে এখানে একটা ঘটনা হয়েছিল, সেটা আমি বলি। এই একই রিসর্টে 2021 সালের অগস্ট মাসের দিকে, যখন করোনা ঠিক বন্ধ হয়ে আস্তে আস্তে সব কিছু খুলছিল, মানে কোভিডের পর যখন মন্দারমণি ধীরে ধীরে খুলছিল, তখন ট্যুরিস্ট খুবই কম ছিল, এটা আমরা সবাই জানি। এই সময়টাতে রোহিত বলে একটা ছেলে, যে পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার, সেও ওই একই
ভুল করে ওই একই রিসর্টে যায়। সেও মন্দারমণি গিয়েছিল ওই অফ সিজন বিচ শ্যুট করতে। তার থাকার জায়গাটাও ওই সি ফেসিং যে রিসর্টটার কথা বলছিলাম আগে, হয়তো আমি নাম বলিনি, ওই রিসর্টেই তার থাকার প্ল্যানিং ছিল, যেটা মেন রোড থেকে একটু ভেতরের দিকে, যেখানে কলকাতার একটা ছেলে অরিজিৎ ব্যানার্জি ছিল। এই জায়গাটা খুবই সস্তা এবং খুব ভালো একটা লাক্সারিয়াস রিসর্ট, কারণ ফটোগ্রাফাররা সবসময় রাতে বাইরে ঘোরে আর ঘরে কম থাকে। কেয়ারটেকারটা বুকিং নেওয়ার সময়তেই বলছিল যে রাতে লেটে তো ফিরবেন আপনি যেহেতু ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আপনি রাতে ফটো তুলে হয়তো দেরিতে ফিরবেন, কিন্তু রুমের দরজা যেন তারপর বন্ধ থাকে। কিন্তু এটা কেন বলেছিলেন, এটার উত্তর কিন্তু ওই কেয়ারটেকার দেননি। এই ফ্রিল্যান্স ফটোগ্রাফার রোহিত, যিনি ক্যামেরা ফুটেজটা চেক করছিলেন একটা রাতের বেলা, হঠাৎ করে উনি লক্ষ্য করলেন রুমের ভেতরের পরিবেশটা যেন একটা আলাদা হয়ে যায়। সিলিং ফ্যান চলছিল, কিন্তু হঠাৎ করে ফ্যানের শব্দ যেন থেমে যায়, কিন্তু ফ্যান বন্ধ হয় না। আর একটা যেন হেভি সাইলেন্স, প্রচণ্ড একটা নীরবতা যেন চলে এলো রুমের মধ্যে। তারপর ওই রুমের বাইরে যে করিডোর রয়েছে, সেই করিডোর থেকে হাঁটার শব্দ, একটা খালি পায়ের হাঁটার শব্দ, স্লো, যেন আস্তে আস্তে করে কেউ হাঁটছে। আর ঠিক অদ্ভুত সময় ওই 2:14, ঠিক তখনই তার ক্যামেরাটা, যেটা টেবিলের উপর রাখা ছিল রুমের মধ্যে, ওটা যেন নিজে থেকেই অন হয়ে যায়। আর ওই ক্যামেরার যে রেকর্ডিং লাইটটা যেন হঠাৎ করে জ্বলে ওঠে। তখন রোহিত বলে, আই ডিডেন্ট টাচ ইট, আমি তো ওটা স্পর্শই করিনি, কিন্তু ক্যামেরা নিজে থেকে লাইট জ্বলে প্রায় 40 সেকেন্ড ধরে রেকর্ড হয়ে যায়। আর ঠিক পরের দিন সকালবেলা ওই 40 সেকেন্ডের ফুটেজ দেখে রোহিত পুরো চমকে যায়, কারণ রোহিত ভিডিওতে দেখে যে রুমটা ফাঁকা, ফ্যান চলছে, কিন্তু হঠাৎ করে যেন জানলার পর্দাকে তুলে দেখলে যেরকম হয় বাইরে থেকে, ঠিক সেরকমভাবে ক্যামেরার ওই ভিডিওতে দেখল। আর এই জিনিসটা দেখার যখন দেখছিল, রোহিতের গা পুরো শিউরে উঠেছিল এটা। আর ওই সময়টা ক্যামেরার অডিওটা যদি খুব ভালো করে শোনা যায়, তখন মনে হবে যেন খুব লো ভলিউমে কেউ একটা নিঃশ্বাস নিচ্ছে ক্যামেরার কাছে। রোহিত কেয়ারটেকারকে এই ফুটেজটা দেখায়। কেয়ারটেকার কোনো ভয় না পেয়ে শুধু বলে যে হ্যাঁ, এই রাত 2:14 সময়ে এই রুমে এরকম ঘটনা এর আগেও হয়েছে। এই সব ঘটনাগুলো আগে যিনি ছিলেন অরিজিৎ ব্যানার্জি, তার সাথে পুরোপুরি মিলে যায়। এটার পরে রোহিত পরের রাত আর সেখানে থাকেনি, সে বিচ রোডের কাছাকাছি একটা জায়গায় চলে যায়। তারপর সেখান থেকে উনি যেভাবে এসেছিলেন সেভাবেই উনি এরপরে 2025 সালের শুরুর দিকে মন্দারমণিতে একটা ছোট পরিবর্তন চোখে পড়ে। মেন বিচ রোড থেকে একটু ভেতরে, যেই জায়গাটাতে অরিজিৎ আর রোহিতের সাথে এই ঘটনাটা হয়, সেখানে রাতে গাড়ি ঢোকানোটা থেমে যায় এবং ওখানে যে নোটিশ বোর্ড ছিল সেগুলো তুলে দেওয়া হয়। কোনো রকম সরকারি ঘোষণা নেই, কিছু নেই। লোকাল ড্রাইভাররা বলে যে ওখানে কিছু দিন হলো নিয়ম করে গাড়ি পার্কিং করা বন্ধ হয়ে গেছে। তো এরপর ওখানকারই একজন ড্রাইভার বিমল, যে কলকাতা থেকে একটা গেস্ট নিয়ে প্রায় রাত 2:10 সময় ওখান থেকে ফিরছিলেন, তো ফেরার সময়তেই তার সাথে একটা প্রচণ্ড বড় একটা ভৌতিক ঘটনা হয়। উনি রাত 2:10 সময় যখন গেস্টদেরকে ড্রপ করে ঠিক ওই একই জায়গা থেকে যখন ক্রস করে রিটার্ন করছিলেন, তখন উনি ভালো করে লক্ষ্য করলেন যে ওর গাড়ির সিট বেল্টটা যেন পুরো লুজ হয়ে গেছে। আর হঠাৎ করে ফোনটা সাইলেন্ট হয়ে ফোনের নেটওয়ার্কটা যেন কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়, এবং যেটা ওনাকে প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। এবং উনি ভালো করে লক্ষ্য করলেন গাড়ির সামনে আর পেছনে কাঁচের মধ্য দিয়ে কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ ওখানে কেউ নেই। তো উনি কোনোভাবে ভয়ে পুরো সোজাসুজি রাস্তা ধরে উনি বেরিয়ে চলে আসেন। এবং ওর পরেও ওখানকার যে লোকাল টি স্টল রয়েছে চায়ের দোকানে, সেখানেও জানা যায় যে পুলিশের কাছে অনেকবার এখান থেকে ফোন গেছে, গেস্টরা ফোন করেছে ঠিক ওই রাত 2:14 সময়, এবং ওই কলগুলো নো ফলো আপ হিসাবে ওখানে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ গেস্টরা ঠিক ওই রাত 2:14 সময়তেই ভয় পেয়ে নয় রিসেপশনে ফোন করে,
নয় ওখানকার লোকাল পুলিশ স্টেশনে ফোন করে। যেই ঘটনাটা এটা ওখানকারই লোকাল একটা চায়ের দোকান থেকে এটা জানা যায়। আর একটা ঘটনা, এই রিসর্টটার যে কেয়ারটেকাররা প্রায় কিন্তু চেঞ্জ হয়, কেউ বেশি দিন এখানে কিন্তু থাকতে পারে না। শুধুমাত্র একজন সুশান্ত বলে, যার কোনো ফ্যামিলি নেই, কেউ নেই, সেই একমাত্র এই 62 বছর বয়স্ক কেয়ারটেকার সুশান্তই ওখানে আছে। বাট আর কোনো কেয়ারটেকার ওখানে ভয় থাকে না, কেউ বেশি দিন ওখানে কাজ করতে পারেনি। তো মন্দারমণির এই রিসর্টটার নাম হচ্ছে সি বিচ রিসর্ট, যেটা খুবই হয়তো বিখ্যাত বা একজন লাক্সারিয়াস রিসর্টের মধ্যে পড়ে। তো এই যে সত্যি ঘটনাটা আমি তুলে ধরলাম মন্দারমণির, একটা ভৌতিক ঘটনা, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটাকে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন মন্দারমণির এই অদ্ভুত এক রিসর্টের ঘটনা, যাতে ভবিষ্যতে অনেকেই কি হয়, ইন্টারনেট থেকে আমরা রিসর্ট বুক করি কিন্তু আমরা তার পিছনের হিস্ট্রি জানি না। আমরা একটা রিসর্টের লুকস দেখে, অ্যাম্বিয়েন্স দেখে আমরা বুক করি। এই ভুলটা যেন কারণ না হয়। এই রিসর্টটার নাম আমি বললাম সি বিচ রিসর্ট মন্দারমণি। এই ঘটনাটা সবাইকে শেয়ার করে দেবেন এবং আরও এরকম সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এরপরে আমরা আপনাদের জন্য একটা লাইভ হরার পডকাস্ট আনবো। আরও ভালো ভালো ভৌতিক ঘটনা, গা শিউরে ওঠা ঘটনার লাইভ পডকাস্ট করব। শুধু আপনারা শেয়ার, সাবস্ক্রাইব করে ভূত টাইম চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে যাবেন। আসসালাম।